সিস্টেম বা সংরক্ষণ বা রিজার্ভেশন যদি ভুলভাবে করা হয় তার ফল কি হতে পারে সেটা প্রায় 200 ছাত্রছাত্রীর প্রাণের বিনিময়ে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ। কিভাবে অযোগ্য হয়েও ইউপিএসসিতে চান্স পাওয়া যায় দেখিয়ে দিয়েছে পূজা কেটকরের মতো আইএস ট্রেনিং। আর কিভাবে মেরিট বা যোগ্যতা থেকেও বেকার হয়ে ঘরে বসে থাকতে হয় তার উদাহরণ আমাদের দেশের অসংখ্য গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস। সামাজিক বৈষম্য কমানোর জন্য যে আইন সেটাই কি আজ কোনোভাবে ডিসক্রিমিনেশন বাড়িয়ে দিচ্ছে? যেখানে আর্টিকেল 15 স্পষ্টভাবে বলছে যে জাতি, ধর্ম, বর্ণের ভিত্তিতে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, সেখানে কেন কাস্ট বেসড কোটা সিস্টেম রাখা হয়েছে? এবং আজকের পাল্টে যাওয়া আর্থিক এবং সামাজিক পরিস্থিতিতে এই কোটা সিস্টেম মানে 49.5% রিজার্ভেশনের এই সিস্টেম সত্যি কি রিফর্ম করা উচিত? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সেটা কেন এবং কিভাবে, সবের উত্তর দেওয়া যায় এই ভিডিওতে। এবং সাথে এটাও বলবো যে এই সিস্টেমের সাথে কিভাবে ভোট ব্যাংক জড়িত, কেন 2011 পর থেকে কাস্ট সেন্সাস করানো হচ্ছে না, এবং কেন আপনার প্রিয় পলিটিশিয়ান তিনি যে কোনো দলেরই হন না কেন এই সিস্টেম পাল্টাতে চান না। নমস্কার, 2024-এর বাজেটের পরেও আশা করি সবাই ভালো আছেন এবং থেমে নয় প্রেমে আছেন। আমি সোম চলে এসেছি আরো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যার নাম কোটা সিস্টেম বা রিজার্ভেশন। রিজার্ভেশনের টপিকে লোকে মূলত দুটো এক্সট্রিম দলে ভাগ হয়ে যান। প্রথম দল যারা মনে করেন যে স্বাধীনতার 75 বছর পরেও দেশের সব জায়গাতেই সব রাজ্যে সমানভাবে কাস্ট নিয়ে ডিসক্রিমিনেশন হয়ে চলেছে, তাই এই রিজার্ভেশন সিস্টেম যা আছে যেমন আছে একদম পারফেক্ট আছে, কোনো চেঞ্জ দরকার নেই। দ্বিতীয় দল যারা মনে করেন এই রিজার্ভেশন সিস্টেমটাই তুলে দেওয়া উচিত। 2024 এসে দেশে কোথাও কোনো কাস্ট নিয়ে ডিসক্রিমিনেশন করা হয় না, তাই মেরিটকেই একমাত্র ডিসাইডিং ফ্যাক্টর করা উচিত। আপনি যদি এই দুটো দলের যে কোনো একটাতেও থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য নয়। তবু আমি এই ভিডিওটা বানাচ্ছি এই বিশ্বাস রেখে যে আপনি খোলা মনে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, শুনবেন এবং বুঝবেন। তাই শুরু থেকে শুরু করছি এই রিজার্ভেশন কেন এবং কিভাবে এলো। অনেকেরই ধারণা ভারতবর্ষে রিজার্ভেশন প্রথম শুরু হয়েছিল স্বাধীনতার পর ভীমরাও আম্বেদকরের হাত ধরে। ভুল। প্রথম রিজার্ভেশন 1902 সালে শুরু করেছিলেন মহারাজা ছত্রপতি শাহু, যিনি কোলাপুরের রাজা ছিলেন। সেই কোলাপুর যেখান থেকে কোলাপুরি চপ্পল এসেছে। তিনি সেখানকার ব্রাহ্মণ ছাড়াও অন্যান্য কাস্টের লোকেদের জন্যও শিক্ষার এবং হোস্টেলের ব্যবস্থা করেছিলেন, যাতে শিক্ষা সবাই সমানভাবে পায়। তিনি প্রথম আবেদন জানিয়েছিলেন যে চাকরিতেও যেন ব্যাকওয়ার্ড ক্লাসের শিক্ষিতদের সুযোগ দেওয়া হয় এবং আনটাচেবিলিটি নিষিদ্ধ করা হয়। আনটাচেবিলিটি মানে অস্পৃশ্যতা, যেটা 2024 সালে দাঁড়িয়ে শহরে বড় হয়ে উঠে অনেকেই বুঝতে পারবেন না যে কি জিনিস, কিন্তু 50 বা 100 বছর আগে ব্যাকওয়ার্ড ক্লাসকে অচ্ছুত করে রাখা একটা অলিখিত সামাজিক নিয়ম ছিল। কিন্তু অস্পৃশ্য বা অচ্ছুত হয়ে সমাজে থাকতে কেমন লাগে খুব সহজ করে বোঝাই। ধরুন টাইম মেশিনে করে আপনি পৌঁছে গেলেন স্বাধীনতার বেশ কয়েক বছর আগের ভারতবর্ষে। আপনার কাছে প্রচুর টাকা পয়সা আছে, ব্রাহ্মণের ছেলে, আপার কাস্ট, কোনো চাপ নেই, একদম বিন্দাস। এবার আপনি ভাবলেন যে একটু চিল মারি, ক্লাবে যাই, হাতে টাকা পয়সা রয়েছে, খোঁজাখুঁজি করে একটা হাইফাই ক্লাব পেলেন যেখানে ইংরেজরা চিল করছে। অবশ্য যারা সার্ভ করছে, সিকিউরিটিতে আছে, তারা সবাই ভারতীয়। এক্সাইটেড হয়ে ঢুকতে যাচ্ছেন, এমন সময় দেখলেন আপনাকে ওয়েলকাম করার জন্য একটা বোর্ডে বড় বড় করে এটা লেখা রয়েছে, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। ভারতীয় হিসেবে কেমন লাগবে আপনার? যদি সেটা অনুভব করতে পারেন তাহলে সমাজে অস্পৃশ্য হতে কেমন লাগে সেটা একটু একটু করে আন্দাজ করতে পারবেন। সেই সময় ব্যাকওয়ার্ড ক্লাস মানে তখন যাদেরকে লোয়ার কাস্ট বলা হতো তাদের ছোঁয়া তো দূরের কথা, আপার কাস্টের গায়ে তাদের ছায়া পড়া বারণ ছিল। ঘরে বা মন্দিরে ঢোকা বারণ ছিল। আপার কাস্টের ব্যবহার করা পরিষ্কার জলের কুয়ো বা পুকুরে তাদের নামা বা জল পান করা বারণ ছিল। তাদের বাচ্চাদের স্কুলে ঢোকা বা আপার কাস্টের বাচ্চাদের সাথে তাদের বাচ্চাদের বসা বারণ ছিল। চাকরি বাকরি পাওয়া তো অনেক দূরের ব্যাপার। তাদের কপালে জেনারেশন ওয়াইজ সেই সমস্ত কাজই জুটতো যেগুলো আপার কাস্টের লোকেরা করতো না বা ঘৃণা করতো বা নিচু জাতের কাজ বলে ভাবতো। আপনি যদি ভাবেন স্বাধীনতার 75 বছর পর এখন আর এসব নেই, তাহলে জাস্ট ভেবে দেখুন নোংরা দুর্গন্ধময় পায়খানা চেম্বার, পাবলিক টয়লেট বা ড্রেন পরিষ্কার যারা করতে আসেন তাদের কতজনের পদবিতে ব্যানার্জি, মুখার্জি বা সিংহানি আছে। আর সোনায় মোড়া দেবদেবীর ধূপ আর ফুলের গন্ধে সুরভিত মন্দিরে যারা পুজো করতে আসেন তাদের কতজনের পদবিতে হাঁসদা বা মুর্মু আছে। সেখানে কিন্তু আজও অলিখিতভাবে প্রায় 100% রিজার্ভেশন। এবার সেটা ঠিক না ভুল সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু 2024-এ ব্যাকওয়ার্ড ক্লাসের সাথে সত্যি অন্য কোনো ডিসক্রিমিনেশন হয় কিনা সেটা নিয়ে একটু পরেই বলবো ইন ডেপথে। কিন্তু তার আগে বলবো সরকারি ক্ষেত্রে রিজার্ভেশন কিভাবে শুরু হয়েছিল। গভর্নমেন্ট এবং এডুকেশনাল সেক্টরে রিজার্ভেশনের প্রস্তাব অফিসিয়ালি প্রথম আসে 1954 সালে শিক্ষা মন্ত্রকের তরফ থেকে, যেখানে শুধু এসসি এসটিদের জন্য 20% রিজার্ভেশনের কথা বলা হয়। 1982 সালে স্পেসিফাই করা হয় এসসিদের জন্য 15% এবং এসটিদের জন্য 7.5% রিজার্ভেশন, অর্থাৎ সংরক্ষণ বেড়ে হলো 22.5%।
যদিও 1980 সালে মন্ডল কমিশনের রিপোর্ট অনুযায়ী ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য আরো 27% সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তখন সেটা ইমপ্লিমেন্ট করা হয়। তাহলে ওবিসিদের জন্য ফার্স্ট রিজার্ভেশন কবে হলো? 1992 সালে। ওটা বেড়ে কত হলো? 49.5%। কিন্তু এটাই পুরোটা নয়, সময়ের সাথে রিজার্ভেশন আরো বেড়েছে এবং সেটা বাংলাদেশের আগের রিজার্ভেশন অর্থাৎ 56%-এর থেকেও বেশি। কিভাবে সেটা বলছি, কিন্তু তার আগে প্রশ্ন হচ্ছে যে সরকারের তো আর্টিকেল 15 অনুযায়ী চাকরি বা অন্যান্য ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গের উপর ভিত্তি করে কোনো ডিসক্রিমিনেশন করা বারণ। তাহলে কি করে রিজার্ভেশন সম্ভব? সেটা সম্ভব আর্টিকেল 15 এর 4th, 5th, 6th ক্লজ এবং আর্টিকেল 16 এর 4th ক্লজের জন্য। আর্টিকেল 16 এর 4 নম্বর ক্লজে কি বলা আছে, ফর রেফারেন্স আমি বলছি। Nothing in this article shall prevent the state from making any provision for the reservation of appointments or posts in favor of any backward classes of the citizens which, in the opinion of the state, is not adequately represented in the services under the state. বাংলা বাজারে কর্মক্ষেত্রে ব্যাকওয়ার্ড ক্লাসের রিপ্রেজেন্টেশন বাড়ানোর জন্য সরকার চাইলে সংরক্ষণ আনতে পারে। 2012 সালের রিজার্ভেশন নিয়ে যে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছিল তাতে স্পষ্ট করে বলা আছে যে স্বাধীনতার এত বছর পরেও আমাদের দেশে কাস্ট নিয়ে সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য ভীষণভাবে রয়েছে এবং সেই জন্যই এই রিজার্ভেশন। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, সত্যি কি এখনো কাস্ট নিয়ে বৈষম্য আছে? বৈষম্য ছাড়ুন, এই খবরগুলো শুনুন। 2016 সালে রাজস্থানে একজন দলিত মানে ব্যাকওয়ার্ড কাস্টের একটা বাচ্চাকে জাস্ট পিটিয়ে মেরে ফেলা হয়েছে জলের পাত্র ছুঁয়ে ফেলার জন্য। মৃত্যুর কারণ অনেকের মনে হতে পারে যে পেটানো, কিন্তু আসল কারণ অস্পৃশ্যতা। 2020 সালে উত্তরপ্রদেশে এক আপার কাস্ট টিচার এক দলিত ছাত্রকে কাস্ট নিয়ে গালাগালি করতে করতে পিটিয়ে মেরে ফেলেছে জাস্ট পড়া পারেনি বলে। 2020 সালে উত্তরপ্রদেশে এক মন্দিরে পুজো দিতে আসা এক 17 বছর দলিত ছেলেকে এক আপার কাস্ট ব্যক্তি গুলি করে মেরে ফেলেছে ঝগড়ার জন্য, যার পর পুলিশ রিপোর্ট লেখাতেও চায়নি। 2023-এ মধ্যপ্রদেশে এক দলিতকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, তার মায়ের কাপড় খুলে দেওয়া হয়েছে, কারণ ছেলেটির বোন এক আপার কাস্টের বিরুদ্ধে থানায় হ্যারাসমেন্টের অভিযোগ করেছিল। 2023 সালে মহারাষ্ট্রে একজন দলিতকে মেরে ফেলা হয়েছে। কেন সেটা শুনলে চমকে যাবেন, কারণ সে জাস্ট ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন পালন করছিল। ইনফ্যাক্ট 2024-এ গত মাসে এক আপার কাস্টের ম্যাডাম ক্লাস 4 এর এক দলিত স্টুডেন্টকে পিটিয়েছে ম্যাডামের জন্য বাগান থেকে ফল পেড়ে এনে দেয়নি বলে। বিভিন্ন রাজ্য থেকে রিসেন্ট টাইম লাইনের মাত্র এই কটা রেফারেন্স দিলাম, যেটা টিপ অফ দ্য আইসবার্গ। লাস্ট কয়েক বছরে এইরকম অসংখ্য ঘটনা ঘটেছে যেখানে দলিত হওয়ার জন্য খুন হতে হয়েছে বা মার খেতে হয়েছে, তাদের উপর মলমূত্র বিসর্জন করা হয়েছে, থুতু ছেটানো হয়েছে এবং সেখানে বয়সের জন্য রেহাই পায়নি তারা। আর দলিত হয়ে আপার কাস্টের ছেলে বা মেয়েকে বিয়ে করার জন্য বা প্রেম করার জন্য এদেশে কত ছেলে মেয়েকে মরতে হয়েছে বা হচ্ছে তার হিসেব আর নাই বা দিলাম। ফরচুনেটলি আমাদের রাজ্যে কাস্ট নিয়ে ডিসক্রিমিনেশন এবং ভায়োলেন্স হয়তো ততটা নেই যতটা বিহার, ইউপি, এমপি বা রাজস্থানে আছে, কারণ আমাদের রাজ্যে ভায়োলেন্স পার্টি দেখে হয়, কাস্ট দেখে হয় না। যাই হোক, এতক্ষণ পর্যন্ত দেখে হয়তো অনেকে ভেবেই ফেলেছেন যে আমি হয়তো রিজার্ভেশন সিস্টেমকেই পারফেক্ট বলতে চাইছি। অ্যাবসলিউটলি না, এবং সেই জন্য এই ভিডিওতে এর পরে যেগুলো বলতে চলেছি সেটা মোস্ট ইম্পর্টেন্ট। রিজার্ভেশন নিয়ে দ্বিমত কখন আসে? যখন কোনো যোগ্য প্রাপক সেটা পায়? না, দ্বিমত আসে যখন কেউ জেনারেশনের পর জেনারেশন এই অ্যাডভান্টেজ বারবার পেতে থাকে বা কেউ আনডিউ অ্যাডভান্টেজ পায়। মন দিয়ে শুনবেন। ধরুন আমার একটা পা ভাঙা, ভর্তি বাসে উঠেছি, হ্যান্ডিক্যাপ সিটে একজন বসেছিলেন যার কোনো শারীরিক প্রতিবন্ধকতা নেই। আমাকে দেখে তিনি জায়গা ছেড়ে দিলেন, আমি রিজার্ভ সিটে বসে পড়লাম। রোজই আমি এভাবে হ্যান্ডিক্যাপ্টের রিজার্ভ সিটে কাউকে না কাউকে উঠিয়ে বসি। বেশ কিছুদিন এভাবে চলার পরে প্লাস্টার কাটা হলো, দেখা গেল আমার পা একদম ঠিক হয়ে গেছে, এখন আমি পুরোপুরি ফিট অ্যান্ড ফাইন। প্রশ্ন হচ্ছে, এখনো কি আমি হ্যান্ডিক্যাপ সিটের রিজার্ভেশন পাওয়ার যোগ্য? ঠিক তেমন ভাবেই অনেকেই হয়তো আছেন যারা জেনারেশন আফটার জেনারেশন রিজার্ভেশনে চাকরি পেয়ে চলেছেন। তারা এখন সেই আর্থিক বা সামাজিক পরিস্থিতিতে আর নেই যেখানে তাদের নতুন জেনারেশনের সাথে কাস্টের জন্য ডিসক্রিমিনেশন হওয়া সম্ভব। তারা মেইন স্ট্রিমে চলে এসেছেন, সমাজের সম্মানীয় জায়গায় আছেন। তা সত্ত্বেও যদি নেক্সট জেনারেশনকে আবার রিজার্ভেশন দেওয়া হয় তাহলে কি সেটা মেরিটের সাথে ডিসক্রিমিনেশন করা হবে না? ইনফ্যাক্ট শুধু মেরিটের সাথে কেন, একজন ব্যাকওয়ার্ড ক্যান্ডিডেট যার কোনো জেনারেশনই আগে রিজার্ভেশন পায়নি তার সাথেও কি ডিসক্রিমিনেশন করা হবে না? রিজার্ভেশনের উদ্দেশ্য সমাজে সমস্ত শ্রেণীর জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। যারা অলরেডি অ্যাডভান্টেজ পেয়েছে তাদেরকে আরো অ্যাডভান্টেজ দেওয়া নয়। তবে এটাও বলতে চাই, যারা জেনারেশনের পর জেনারেশন এই অ্যাডভান্টেজ পাচ্ছেন এবং নিচ্ছেন, দোষ কিন্তু একদমই তাদের নয়, কারণ সেটাই আইন, সেটাই পলিসি। পলিসিতে থাকলে সেই সুযোগ সবাই নেবে। সেজন্যই সরকারের উচিত সময়ের সাথে সাথে পলিসি রিফর্ম করা। ওবিসি রিজার্ভেশনের ক্ষেত্রে ক্রিমি লেয়ার আছে, যার মানে যাদের ফ্যামিলি ইনকাম বছরে 8 লাখের বেশি বা যাদের বাবা অলরেডি গভর্নমেন্টে হাই র্যাঙ্কিং অফিসার, তারা ওবিসি হলেও রিজার্ভেশনের জন্য এলিজিবল নয়। প্রশ্ন হচ্ছে,
সেই রকমই কিছু অন্যান্য কাস্টের রিজার্ভেশনের জন্য করা হবে না কেন? দ্বিতীয়ত, অস্পৃশ্যতা এবং কাস্ট ডিসক্রিমিনেশন দেশের সমস্ত জায়গায় সমস্ত রাজ্যে কিন্তু সমানভাবে নেই, সেগুলোও কিন্তু সরকারের ইভ্যালুয়েট করা উচিত। তৃতীয়ত, পূজা খান্ডেকারের মতো কিছু ক্যান্ডিডেট রিজার্ভেশনের মিসইউজ করে এলিজিবল না হয়েও চাকরিতে ঢুকে পড়ে, তাই সিলেক্টেড ক্যান্ডিডেটদের ব্যাকগ্রাউন্ড থরলি চেক করা উচিত। কারণ কেউ ফেক রিজার্ভেশন পেলে তার জন্য যোগ্য জেনারেল ক্যান্ডিডেট এবং যোগ্য কোটা ক্যান্ডিডেট দুজনেরই ক্ষতি হয়। এখন অনেকেই বলবেন, কি করে সিলেক্টেড সমস্ত ক্যান্ডিডেটের ব্যাকগ্রাউন্ড চেক করা সম্ভব? দেখুন, যে দেশের প্রায় 100 কোটি মানুষের ভোট প্রতি 5 বছরে এরকম মসৃণ ভাবে হতে পারে, যে দেশে সবার প্যান, আধার, ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, সেখানে সরকারি চাকরিতে সিলেক্টেড ক্যান্ডিডেটের ব্যাকগ্রাউন্ড চেক সম্ভব নয়, বা সার্টিফিকেট জালি কিনা সেটা ভেরিফাই করা সম্ভব নয়, এটা বিশ্বাসযোগ্য নয়। অনেকেই বলেন রিজার্ভেশন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য দেওয়া উচিত, যেটা একদমই ঠিক। এরকম অসংখ্য জেনারেল ক্যান্ডিডেট আছেন যাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তারা ব্যাকওয়ার্ড ক্লাসের থেকেও কম কিছু পিছিয়ে নেই। ফরচুনেটলি সেই রিজার্ভেশন শুরু হয়েছে 2019-এ EWS ক্যাটাগরিতে 10% সিট রিজার্ভ করে, মানে ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য সিট রিজার্ভ করে। যাদের ফ্যামিলি ইনকাম বছরে 8 লাখের নিচে, 5 একরের কম কৃষি জমি রয়েছে, থাকার জায়গা 1000 স্কোয়ার ফুটের কম, তারা এই রিজার্ভেশনের জন্য এলিজিবল। তার মানে টোটাল রিজার্ভেশন বেড়ে হলো 59.5%। প্রশ্ন হচ্ছে 56% কোটায় যদি বাংলাদেশের এমন আন্দোলন হয় যে সেখানে সুপ্রিম কোর্টকে রাতারাতি রিজার্ভেশন কমিয়ে 7% করে দিতে হয়, তাহলে এদেশে সরকার আগেভাগে সেটা করছে না কেন? সেটা একটা সিম্পল ডেটা পয়েন্ট দিলেই বুঝতে পারবে। 2011 সেন্সাস অনুযায়ী জনসংখ্যা 16.6% এসসি, 8.6% এসটি। মন্ডল কমিশনের রিপোর্ট অনুযায়ী ওবিসি পপুলেশন এই দেশে প্রায় 52%। তার মানে দেশের প্রায় 77.2% পপুলেশন ব্যাকওয়ার্ড ক্লাস, এবং তাদের জন্য রিজার্ভেশন কত? 49.5%। বাকি 22.8% জেনারেল কাস্ট, এবং তাদের জন্য সিট রয়েছে 50.5%। আসল কথা হচ্ছে পলিটিশিয়ানরা একটাই জিনিস বোঝে, আর সেটা হচ্ছে ভোট ব্যাংক। তাহলে ভোটে জেতার জন্য সে 77% পপুলেশনকে খুশি করার চেষ্টা করবে নাকি 23%? বলাই বাহুল্য, রিজার্ভেশন বাড়ানোতেই পলিটিশিয়ানদের লাভ, কমানোতে নয়। ইনফ্যাক্ট আগামী দিনে অনেক পলিটিশিয়ান এটাই চাইবেন যে বিভিন্ন মাইনরিটিকেও রিজার্ভেশনের আন্ডারে আনা হোক, যাতে তাদের ভোট ব্যাংক বাড়বে। ফর এক্সাম্পল, কলকাতা হাইকোর্ট 2010-এর পর থেকে আমাদের রাজ্যে ইস্যু হওয়া 5 লাখ ওবিসি সার্টিফিকেট নিয়ে প্রশ্ন তুলেছে, কারণ সেখানে নাকি একটা স্পেসিফিক রিলিজিয়নের অনেককে ওবিসির আন্ডারে আনা হয়েছে। কোর্টের মনে হয়েছে এটা নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভোট ব্যাংকের স্বার্থে করা। যদি এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কারণ বিচারাধীন বিষয়, কিন্তু মোরাল অফ দ্য স্টোরি এটাই যে পলিটিক্যাল পার্টিরা এই রিজার্ভেশনকে একটা পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করারই চেষ্টা করবে, সেটা যে কোনো পলিটিক্যাল পার্টি হোক না কেন। নতুন কাস্ট সেন্সাস বেরোলে নতুন ভাবে সংরক্ষণের অঙ্ক কষার দাবি আসবে, তার উপর বেস করে নতুন ভাবে রিজার্ভেশনের অঙ্ক কষা হলে ক্ষোভ কিন্তু সব তরফেই বাড়বে। তার রিপারকাশনস কি হতে পারে সেটা নিঃসন্দেহে পলিটিক্যালি একটা চাপের ব্যাপার। তাহলে উপায় কি? উপায় হচ্ছে সেন্সাস করানো এবং সেন্সাসে পপুলেশন নিয়ে অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাকুরেট ডেটা কালেক্ট করা। শুধু কাস্ট ডেটা নয়, ইকোনমিক ডেটা, জেনারেশন ওয়াইজ অকুপেশন ডেটা, সমস্ত কিছু। অ্যাপার্ট ফ্রম দ্য সেন্সাস, স্টেট ওয়াইজ কাস্ট ডিসক্রিমিনেশনের ঘটনাগুলো নিয়ে ডেটা কালেক্ট করা উচিত আলাদা করে। সমাজের সমস্ত শ্রেণীর রিপ্রেজেন্টেটিভদের কাছ থেকে ইনপুট নেওয়া উচিত, আলোচনা এবং ডিবেট হওয়া উচিত। তারপর সেই সমস্ত কিছুর উপর ভিত্তি করে পলিসি মেকারদের উচিত রিজার্ভেশন পলিসি রিফর্ম করা। লাস্ট বাট নট দ্য লিস্ট, ফেক ক্যান্ডিডেটদের আটকানোর জন্য আলাদা ভেরিফিকেশন সিস্টেম তৈরি করা উচিত। বাই দ্য ওয়ে, খুব ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে, রিসেন্টলি সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিল, এবার রাজ্যরা চাইলে এসসি এবং এসটিতে সাব ক্যাটাগরি করতে পারে, যাতে যে সমস্ত সাব ক্যাটাগরিতে ডিসঅ্যাডভান্টেজেস বেশি রয়েছে তারা কোটা বেনিফিটস পায়, এবং যারা ধরো ইকোনমিক বা সোশ্যাল স্টেটার উপরে রয়েছে বা কোটা বেনিফিটস অলরেডি পেয়েছে এবং তারা এখন একটা সমাজে ভালো জায়গায় রয়েছে, তাদেরকে যাতে এক্সক্লুড করা যায়। মোদ্দা কথা যাতে ফেয়ার প্লে হয়, আমি যেটা লেভেল প্লেইং ফিল্ড বলছিলাম সেইটা, এবং যেটা বলেছিলাম না যে ওবিসিদের ক্ষেত্রে একটা ক্রিমি লেয়ার রয়েছে, তো সেই রকম টাইপের একটা ব্যাপার। যাই হোক, এই আপডেটটা যেহেতু খুব রিসেন্টলি এসছে ভিডিও শুট করার পরে, সেই জন্য আমি এটা ইনক্লুড করে দিলাম, নাহলে এই ভিডিওটা ইনকমপ্লিট রয়ে যেত। আর এই ভিডিওটায় সাউন্ডের সমস্যা রয়েছে, যেটা এডিটে বসে বুঝতে পারছি, সো সরি, এক্সট্রিমলি সরি। ভিডিও আর অল্পই বাকি রয়েছে, দেখে নাও। পরের বার থেকে আই থিঙ্ক ডেফিনেটলি সাউন্ড বেটার হয়ে যাবে। শেষে এটাই বলবো, একটা দেশের আলটিমেট ডেভেলপমেন্ট তখন সম্ভব যখন মেরিটকে 100% রিজার্ভেশন দেওয়া হবে, কিন্তু সেটা সম্ভব তখনই হবে যখন দেশে সত্যি কাস্ট ডিসক্রিমিনেশনও বন্ধ হয়ে যাবে। কমেন্ট বক্সে জানান আপনার কি মনে হয়। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন, আপনাদের সাপোর্ট খুবই দরকার, কারণ এই ধরনের ভিডিও বানাতে গেলে অনেকটা সময় আর রিসার্চ লাগে। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, থেমে নয় প্রেমে থাকবেন। আমি সোম, দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন, টাটা।